এসএসসি জিডি এক্সাম 2026-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি। আজকে সেট নাম্বার 15 নিয়ে আমরা আলোচনা করব। তো অলরেডি 14টা সেট আমাদের কমপ্লিট হয়েছে। যারা প্রিভিয়াস সেটগুলো দেখোনি তোমাদের প্রত্যেককে বলবো একটা প্লেলিস্ট আমি অলরেডি করে দিয়েছি, সেখান থেকে কিন্তু অবশ্যই সেটগুলো দেখে নেবে। ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা সেটে আলোচনা করছি। শুরু করছি আজকের সেট নাম্বার 15। তো আজকে র্যাপিড রিভিশন আমরা করব, যেখানে হিস্ট্রি থেকে শুরু করে জিওগ্রাফি, বিজ্ঞান সব কিছুরই কিন্তু কোশ্চেন থাকবে। এবং যেমনটা আমরা করি প্রতিটা প্রশ্নের পর কিন্তু বিস্তারিত ভিজুয়াল বিশ্লেষণ কিন্তু থাকতে চলেছে এবং এক্সাম টিপসও থাকবে। প্রথম কোশ্চেন শুরু হচ্ছে 1920 সালে বোম্বেতে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটাকে বলা হচ্ছে AITUC, কাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? মানে কারা প্রতিষ্ঠা করেন এই AITUC, যেটাকে বলা হচ্ছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস? অপশনে রয়েছে মহাত্মা গান্ধী এবং বল্লভভাই প্যাটেল, তারপর রয়েছে SA ডাঙ্গে এবং MN রায়, অপশনে রয়েছে সুভাষচন্দ্র বসু এবং চিত্তরঞ্জন দাস, অপশনে রয়েছে জওহরলাল নেহরু এবং MN যোশী। তো সঠিক উত্তর কোনটি হবে আমরা দেখে নেব এবার। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে SA ডাঙ্গে এবং MN রায়। আরও ডিটেলস আমরা জেনে নেব এখানে। 1920 সালে বোম্বেতে, যেটা বর্তমান মুম্বাই, এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়। মূল নেতৃত্বে ছিলেন SA ডাঙ্গে এবং MN রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতাদের মধ্যে যেমন হচ্ছে MN যোশী, NM যোশী, VV গিরি, এদেরও নাম কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা। MN রায় ভারতের কমিউনিস্ট পার্টিরও কিন্তু অন্যতম প্রতিষ্ঠাতা। 1925 সালে ভারতের যে কমিউনিস্ট পার্টি সেটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো এগুলো পয়েন্ট কিন্তু অবশ্যই তোমরা একটু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? 1947 সালে স্বাধীন ভারতের প্রথম যে বাজেট সেটা পেশ করেন কে? জন মাথাই, জেমস উইলসন, RK ষণ্মুখম চেট্টি, CD দেশমুখ। কোনটি হবে এখানে সঠিক উত্তর? খুবই ভালো একটা কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে RK ষণ্মুখম চেট্টি। ঠিক আছে, এবারে তোমরা কিন্তু আরও এখানে এক্সট্রা ফ্যাক্ট দেখতে পাবে। 1860 ব্রিটিশ ভারত তখন শাসন চলছে। তো সেই সময়কে বাজেট পেশ করেন, তো তিনি হচ্ছেন জেমস উইলসন। ঠিক আছে, 1947-এরটা মনে রাখবে, যেটা আজকের কোশ্চেন সেটা হচ্ছে RK ষণ্মুখম চেট্টি। তিনি কিন্তু এই সময় বাজেট পেশ করেন স্বাধীন ভারতে। 1950 সালের যদি দেখো, তো সেই সময় কিন্তু জন মাথায় কিন্তু বাজেট পেশ করেন। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এছাড়াও একটা বিষয় এখানে মাথায় রাখবে, সংবিধানে কিন্তু বাজেট বলে কিন্তু কোনো আলাদা শব্দ নেই। 112 নম্বর যে আর্টিকেল, সেখানে কিন্তু অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়েছে বাজেটকে। ঠিক আছে, আলাদাভাবে বাজেট বলে কোনো কিন্তু শব্দ বা ওয়ার্ড কিন্তু সংবিধানে কিন্তু নেই। ঠিক আছে, নেক্সট, ভারতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন লোকসভার মেয়াদ একেবারে সর্বাধিক কত সময়ের জন্য বাড়ানো যেতে পারে? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে কিন্তু 1 বছর কিন্তু সর্বাধিক বাড়াতে পারি। ঠিক আছে, এটা মনে রাখবে। 352 নং ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা চলাকালীন লোকসভার মেয়াদ একেবারে 1 বছরের জন্য কিন্তু বাড়ানো যায়। 1975 সালের জরুরি অবস্থার সময় এইভাবে কিন্তু লোকসভার মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছিল। এটি রাষ্ট্রপতি শাসন বা যেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল থেকে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা বিষয়। ঠিক আছে, লোকসভার গঠন ও কার্যাবলী ভারতীয় সংবিধানের 81 নং ধারায় কিন্তু বর্ণিত হয়েছে। তো এই আর্টিকেলটাও মনে রাখবে, 51 বলছি, 81 নং ধারা। নেক্সট, তিব্বতের হিমালয় থেকে উৎপন্ন হওয়া সোবনগিরি নদীটি মূলত কোন নদীর বৃহত্তম উপনদী? তো অপশনে রয়েছে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু। কোনটি হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ব্রহ্মপুত্র। ঠিক আছে, এই যে ব্রহ্মপুত্র নদ দেখতে পাচ্ছ, সেখান থেকেই এই সুবর্ণগিরি কিন্তু উপনদী। তো এখানে খুব ভালোভাবে কিন্তু ছবির মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে, সুবর্ণগিরি হলো ব্রহ্মপুত্র নদীর সবচেয়ে বড় উপনদীগুলির একটি। ঠিক আছে, এটি তিব্বত হিমালয় থেকে উৎপন্ন হয়ে অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করছে। এখানে আর একটা বিষয় মনে রাখবে, ব্রহ্মপুত্র নদকে তিব্বতে
ইয়ারলুং সাংপো বলা হয় এবং আসামে কিন্তু ব্রহ্মপুত্র এবং বাংলাদেশের যমুনা নামে কিন্তু জানা হয় এই ব্রহ্মপুত্র নদকে। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বিদেশি সহায়তায় ভারতে কয়টি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, যেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল? অপশনে রয়েছে 2টি, 3টি, 4টি, 5টি। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 3টি। কী কী ছিল সেগুলো একটু আমরা দেখে নেব। তো ভিলাই ছিল, যেটা সোভিয়েত যেটা হচ্ছে রাশিয়া, বর্তমানে বলতে পারি রাশিয়ার সাহায্যে কিন্তু এটা কিন্তু তৈরি করা হয়। দুর্গাপুর, যেটা হচ্ছে ব্রিটেনের সাহায্যে। রাউরকেল্লা, যেটা হচ্ছে জার্মানির সাহায্যে। তো এই 3টি কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কত সালে হয়? 1956 থেকে 1961 পর্যন্ত। এবং মূলত এখানে কিন্তু হ্যাভি ইন্ডাস্ট্রি বা ভারী শিল্পের উপরে কিন্তু জোর দেওয়া হয়। প্রথম যেটা হয়েছিল সেটাতে কিন্তু মূলত কৃষিকাজের উপরে কিন্তু জোর দেওয়া হয়। ঠিক আছে, এখানে কিন্তু ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয় এবং এই যে শিল্প এগুলো কিন্তু গড়ে ওঠে কাদের সাহায্যে সেগুলো কিন্তু তোমাদের জানতে চাই অনেক ক্ষেত্রে, তো সেগুলো কিন্তু মাথায় রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন, বাথরুমের আয়না বা স্থির হ্রদের জলে যে চকচকে প্রতিফলন দেখা যায় তাকে বিজ্ঞানের পরিভাষায় কী বলা হয়? বাথরুমের যে আয়না দেখো খুবই চকচকে করে, হ্রদের জলেও যদি দেখো চকচকে প্রতিফলন কিন্তু হয়। তো এই যে প্রতিফলন, এটাকে বিজ্ঞানের ভাষায় কী বলা হচ্ছে? বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয়, বা ডিফিউজ রিফ্লেকশন, না নিয়মিত প্রতিফলন, না হচ্ছে প্রতিসরণ, না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? তো কোনটি হবে এদের মধ্যে সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু নিয়মিত প্রতিফলন, বা যেটাকে বলা হচ্ছে রেগুলার রিফ্লেকশন। নিয়মিত প্রতিফলন কী হয় দেখো, নিয়মিত বা স্থির জলের যে প্রতিফলন সেটা কী হয়, সেখানে কিন্তু একদম যেদিকে আসবে একটা কিন্তু ফ্লো কিন্তু মেনটেন করেই যাবে কিন্তু আলোটা। ঠিক আছে, এই যে আলোটা একদিকে আসছে এবং দেখবে একইভাবে কিন্তু সমান্তরালভাবে কিন্তু সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং এদের মধ্যে গ্যাপগুলো দেখবে একদম এক্স্যাক্ট সেম থাকবে। আর বিক্ষিপ্ত প্রতিফলন কী হয়? বিক্ষিপ্ত প্রতিফলন কী হবে? বিক্ষিপ্ত প্রতিফলন মানে এই যে আয়নাটা এটাও দেখছো বিক্ষিপ্ত, মানে এবড়ো। তো এখান থেকে প্রতিফলন দেখো যেদিক সেদিকে চলে যাবে, মানে নির্দিষ্ট কোনো একটা প্যাটার্ন থাকবে না বিক্ষিপ্ত প্রতিফলনে। আর আর যেটা হচ্ছে তোমার নিয়মিত প্রতিফলন, সেক্ষেত্রে দেখবে এটা একদম সেটা কিন্তু মসৃণ থাকবে, এগড়ো খেবড়ো নেই, যেমন এখানে এবড়ো খেবড়ো নেই, এবং সেটা কি একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরে কিন্তু সেই আলোটা কিন্তু যাবে। প্রত্যেকটারই একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে এদিকে যাচ্ছে এবং এই আলোটা একটা প্যাটার্ন, দেখছো একটা প্যাটার্ন কিন্তু মেনটেন করছে, বাট এখানে কিন্তু কোনো প্যাটার্ন নেই। তো এটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। মসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলককে নিয়মিত প্রতিফলন বলে, বা স্পেকুলার, যেমন হচ্ছে আয়নাটা মসৃণ হয় একদম দেখতে পাও। এবড়ো খেবড়ো বা খসখসে পৃষ্ঠে আলোর যে প্রতিফলন সেটা হচ্ছে ডিফিউজ বা বিক্ষিপ্ত প্রতিফলন হয়। এছাড়াও এক্সাম টিপ তোমরা মনে রাখবে, নিয়মিত প্রতিফলনের ফলেই কেবল পরিষ্কার প্রতিবিম্ব তৈরি হওয়া সম্ভব। নেক্সট, গুরু ঘাসীদাস সম্মান, বা যেটা হচ্ছে, এছাড়াও রয়েছে চক্রধর সম্মান এবং দেবদাস স্মৃতি সম্মান, প্রধানত কোন রাজ্য সরকার প্রদান করে থাকে? তো এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসে যে এই যে সম্মান বা অ্যাওয়ার্ডগুলো এগুলো কোন রাজ্য দিয়ে থাকে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র। তো মনে রাখবে এটা কিন্তু ছত্তিশগড় দিয়ে থাকে, ছত্তিশগড় রাজ্য কিন্তু এই সম্মানগুলো দিয়ে থাকে। ছত্তিশগড় গুরু ঘাসীদাসী সম্মান, চক্রধর সম্মান, দেবদাস স্মৃতি সম্মান দিয়ে থাকে। এছাড়াও মনে রাখবে আরও স্টেটের, যেমন হচ্ছে মধ্যপ্রদেশ কালিদাস সম্মান দেয়, তানসেন সম্মান, কবি সম্মান, এই সম্মানগুলো কিন্তু মধ্যপ্রদেশ সরকার কিন্তু প্রদান করে। ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু তোমাদের এগুলো দিয়েছি আমি, ঠিক আছে। উত্তরপ্রদেশ সরকার যদি বলা হয়, তো উত্তরপ্রদেশ সরকার কিন্তু বিশ্বভারতী পুরস্কার দেয়, মহর্ষি বাল্মীকি পুরস্কার দেয়। অনেকে কিন্তু ভুল করে ফেলবে যে বিশ্বভারতী মানে একদম আমাদের এখানকারই হবে, মানে হচ্ছে পশ্চিমবঙ্গ না, এটা কিন্তু মনে রাখবে বিশ্বভারতী কিন্তু উত্তরপ্রদেশ সরকার দেয়। তো এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, নোট করবে এগুলো, আশা করছি অনেকের নেই, এগুলো তোমরা লিখবে, নোট করবে, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। এছাড়া মনে রাখবে গুরু ঘাসীদাসী উদ্যান, যেটা ছত্তিশগড়ে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকের কোশ্চেন্স, এবং আমরা কোশ্চেনের সাথে অনেকগুলো ফ্যাক্ট নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের বিষয়গুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে কী করবে, প্রত্যেকেই লাইক করবে, শেয়ার করবে, এবং তোমাদের কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন কি ভিডিওগুলো লাগছে তোমাদের, এবং প্রত্যেককে ধন্যবাদ।